দর্শক, শিরোনামে যেমনটি শুনছিলেন, আগামী ৪ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবের পর্যবেক্ষণ কেন্দ্রগুলোর পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করার পর দেশটির সুপ্রিম কোর্ট এ ঘোষণা দেন, যা প্রকাশ করা হয় দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিতে। এবছর আরাফাত ময়দানের আনুষ্ঠানিকতা পালন করা হবে ৫ জুন, আর দেশটিতে পবিত্র ঈদুল আজহা পালিত হবে পরদিন ৬ জুন। বিভিন্ন দেশ থেকে এরই মধ্যে ১০ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই দিনে ঈদ উদযাপন করবে সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইন্দোনেশিয়া। পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার কয়েক দেশে ঈদুল আজহা উদযাপিত হবে ৭ জুন। দর্শক, হজের সবশেষ জানাতে মক্কা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুঁইয়া। সৈয়দ আহমেদ, হজের আনুষ্ঠানিকতার মাত্র ১ সপ্তাহ বাকি, কেমন দেখছেন প্রস্তুতি? বাংলাদেশ থেকে কতজন হাজি পৌঁছেছেন? জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেটুকু জানিয়েছেন, আসলে দেখেন, এখন কিন্তু সৌদি আরবে বর্তমানে যে হজের অবস্থা, সৌদি সরকার এটা কিন্তু আসলে নজিরবিহীন একটি হজ আমরা দেখতেছি। বিগত বছর থেকে এই ২০২৫ সালের হজ কিন্তু আমরা বিভিন্ন স্তরে, ৫টি স্তরে তারা কিন্তু নিরাপত্তা প্রদান করছে এবং এই হাজিদেরকে বিভিন্ন ভাবে তাদের খাবার, হাইজিনিক এবং সৌদি ফুড সার্ভিসও তাদের খুব কঠোরভাবে চেক করছে, যাতে যে কোনো হাজির এ পর্যন্ত কোনো ধরনের ব্যাঘাত না ঘটে। পাশাপাশি আপনাকে যেটি বলেছেন যে এই পর্যন্ত কিন্তু ১৮০টি ফ্লাইটে প্রায় ৬৯,০০০ বাংলাদেশি হাজি এখানে সৌদি আরবে এসে পৌঁছেছে। তার মধ্যে উদ্বেগজনক একটি বিষয় হলো যে দেখেন, এই যে ৬৯,০০০ হাজি যে বাংলাদেশ থেকে আসছে, তার মধ্যে প্রায় ২৯,৪২৪ জন হাজি কিন্তু যে বাংলাদেশ হজ টিম, ডাক্তার টিম সৌদি আরবে এসেছে, তারা কিন্তু তাদের চিকিৎসা নিয়েছে। এই চিকিৎসা নেওয়াটা কিন্তু এটা পার্সেন্টেজে কিন্তু অনেক হাই এবং এখানে জানেন তীব্র গরম, এই গরমে কিন্তু অনেকেই ১২৬ জন কিন্তু সৌদি হসপিটালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৩১ জন এখন পর্যন্ত কিন্তু মক্কা এবং মদিনাতে হসপিটালে ভর্তি আছে। পাশাপাশি আপনাকে জানেন মৃত্যুর সংখ্যাও কিন্তু ১২। এই এতে তীব্র গরম, এই আমাদের বাংলাদেশি হাজিরা কিন্তু অনেকেই বয়স্ক। এই যে আগামী ২ দিন পরে যেমন জুমার খুতবা, যিনি মক্কা ও মদিনার আর প্রেসিডেন্ট আছে শেখ আব্দুর রহমান আল সুদাইস, উনি বলেছেন যে আজান থেকে পরবর্তী ৫ থেকে ১০ মিনিটের মধ্যে জুমার নামাজের যে শর্ট টাইম তারা করে দিয়েছে, যাতে যে তীব্র গরমে হাজিদের কোনো ক্ষতি না হয়। আরেকটি জিনিস, খুব একটা সুখবর হলো যে আজকে আমরা দেখতে পেয়েছি যে সৌদি সরকার যে আরাফাত, যেখানে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে মসজিদ নামিরা, সেখান থেকে মুজদালিফা থেকে মিনা এই পর্যন্ত এই জায়গাটি সাদা রাবারের একটি আসপট তারা দিয়েছে ফ্লোরিং এ, যেটা তারা হাজিদের কিন্তু পায়ে হেঁটে তারা কিন্তু যদি হাঁটে তাহলে কিন্তু কোনো ধরনের তো রোদ্রের তাপ বা তাদের পায়ের কোনো ধরনের গরম অনুভব করবে না। এই জিনিসটা কিন্তু আসলে বিগত বছরগুলির দেখি ছিল না। তারা কিন্তু যদি কারো যদি ধরেন জুতা পায়ে দিয়ে হাঁটতেছে, তার জুতা হয়েছে, সমস্যা হয়েছে, কিন্তু সে পায়ে হাঁটাটা কিন্তু খুব রিস্ক ছিল। এখন কিন্তু এই বছর এটা কিন্তু সৌদি সরকার এই যে আজকে এটা যে তারা আনুষ্ঠানিক ভাবে দেখিয়েছে এবং আনুষ্ঠানিক ভাবে তারা উদ্বোধন করেছে, এই জিনিসটা কিন্তু আসলে খুব একটা ভালো লক্ষণ। যেহেতু এই ১০ কিলোমিটার পথ কিন্তু হাজিদের পায়ে হেঁটেই কিন্তু এখানে পাড়ি দিতে, অনেকেই কিন্তু ট্রেনে যাবে, কেউ গাড়িতে যাবে, কিন্তু যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য কিন্তু খুব আনন্দকর বিষয় এটা। পাশাপাশি আপনাকে আরেকটি জিনিস, এই যে হজ বাংলাদেশিদের যারা এখানে যদি কোনো ধরনের আনুষ্ঠানিকতা ছাড়া যদি কোনো বাংলাদেশি হজ করতে যায় বা কোনো ফরেনার হজ করতে যায়, সৌদি যদি সরকার তাদেরকে যদি ধরতে পারে, তাহলে কিন্তু মোটা অঙ্কের জরিমানা তাদের গ্রহণ করতে হবে, পাশাপাশি তাদের জেল খেতে হবে। এই ওই টাকার অঙ্কটা কিন্তু হিউজ, ১,০০,০০০ রিয়াল, যেটা কিন্তু এই জন্য তারা বারবার সৌদি প্রেস এজেন্সি এবং সৌদি সরকার বিভিন্ন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মক্কা থেকে হজের প্রস্তুতির বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ ভুঁইয়া। ঝড় বৃষ্টিতে নাকাল ভারতের কয়েক রাজ্য। বৃষ্টিজনিত কারণে বুধবার আরও ১০ জনের মৃত্যু দেখে দেশটি। এখন পর্যন্ত শেষ ১০ দিনে শুধু মহারাষ্ট্রে প্রাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ জনে। একই চিত্র পাকিস্তানেও। দেশটিতে গেল ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ১০ জনের। এ নিয়ে বৃষ্টিপাত শুরু হওয়ার পর ২৯ মৃত্যু দেখছে পাকিস্তান, আহত অন্তত ১৫০ শতাধিক। এবছর বর্ষা মৌসুমের আগেই ভারতে হাজির প্রবল বৃষ্টি, আর এতেই লণ্ডভণ্ড কয়েক রাজ্য।
কেরালা, মহারাষ্ট্র ও কর্ণাটক টানা বৃষ্টিতে সবচেয়ে বেশি দুর্ভোগ এই 3 রাজ্যে। হতাহতের ঘটনাতেও অঞ্চলগুলো এগিয়ে, তাই দক্ষিণে 9 অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। মিছিল, করাপূজা সহ কয়েক স্থানে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এর ওপর মরার ওপর খাড়ার ঘা, আরও 4 দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস এসছে আবহাওয়া বিভাগ থেকে। প্রতি বছর বর্ষা এলেই যেন নাজেহাল দশা দেখা যায় রাজধানী দিল্লি ও মুম্বাই মহানগরীতে। এবারও বদলায়নি সে চিত্র। পানি নিষ্কাশন পদ্ধতিতে এবছরও আসেনি তেমন কোনো পরিবর্তন, ফলে দিল্লির বেশিরভাগ সড়কে দেখা দিয়েছে জলাবদ্ধতার, যার পরিণতি বয়ে এনেছে তীব্র যানজট। রোজই বাতিল বা পেছানো হচ্ছে ফ্লাইট ও রেল চলাচল। I will ask my team to see what is the best solution beyond this, because with this kind of rain, there is always going to be clogging. Of course, internally there are some issues of taking water, clogged drains, etc., which we will resolve. অন্যদিকে বাণিজ্যনগরী মুম্বাইয়েও ভোগান্তি আকাশচুম্বী। ঝড়ে গাছ উপড়ে ঘটেছে প্রাণহানিও। সেখানেও পানিবন্দী বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। এখন পর্যন্ত রেড অ্যালার্টের অধীনে আছে এই মেগাসিটি। ভারতের আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে 107 বছরের মধ্যে এত বৃষ্টিপাত এবারই প্রথম দেখছে মুম্বাই। कल रात को जो तूफान आया तो यहाँ पे हमारी गाड़ियाँ लगी हुई थी, पहले भी लगती थी। तो ये जो पुलिस स्टेशन का में एक पेड़ था, तो तूफान आने की वजह से पेड़ गिर के दीवार टूट कर पेड़ सीधा जो मेरी गाड़ी के ऊपर गिरकर, तो गाड़ी जो है टोटल लॉस हो गई। সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গে এ সময় সমুদ্র উত্তাল থাকবে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে সতর্কতা। অন্যদিকে কূটনীতিতে দাকুরাল সম্পর্ক হলেও বৃষ্টির ভোগান্তির চিত্রে হুবহু মিলে যায় ভারত পাকিস্তানের পরিস্থিতি। বিরামহীন ঝড় বৃষ্টির প্রভাবে দেশটিতে হুহু করে বাড়ছে হতাহতের সংখ্যা। স্থানীয় দুর্যোগ মোকাবেলা বিভাগ বলছে বেশিরভাগ প্রাণহানি খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ ও লাহোরে। বেহাল দশা কাশ্মীরের সীমান্তবর্তী ঝিলাম অঞ্চলেও। ঝড়ের দাপটে 12টি বাড়ি ও একটি মসজিদ ভেঙে পড়েছে অঞ্চলটিতে। গোটা পাঞ্জাব প্রদেশে জারি হয়েছে সতর্কতা। স্থানীয় গণমাধ্যম বলছে ঝোড়ো বাতাসের ধাক্কায় গাছ, দেয়াল ও বিলবোর্ডের অংশ ভেঙে পড়াই বেশিরভাগ হতাহতের কারণ। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। দর্শক, ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। স্বাগত আরো একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে, সাথে আছেন মিলা খন্দকার। গাজায় নিজেদের ত্রাণ কার্যক্রমে নিরাপত্তা দিতে পারছে না ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ত্রাণ আনতে গিয়ে ছড়ল আরও 6 ফিলিস্তিনির প্রাণ। স্থানীয় গণমাধ্যম জানায় তেল আবিব ও ওয়াশিংটনের পরিচালিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কার্যক্রমে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর গুলি চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এ নিয়ে দ্বিতীয় দিনের মতো একইভাবে হামলা চালালো জায়নবাদীরা। একদিন আগে ত্রাণ প্রার্থী আরও 3 ফিলিস্তিনিকে হত্যা করে আইডিএফ। তবে ব্যাপারে এখনও মুখ খোলেনি নেতানিয়াহু। এদিকে গাজার বেশিরভাগ অঞ্চলেও আগ্রাসী রূপ ধরে রেখেছে ইসরায়েল। এতে একদিনে ঝরেছে 47 ফিলিস্তিনির প্রাণ। এর মধ্যে উত্তর গাজায় সাংবাদিক ওসামা আল অরবিদের বাড়িতে হামলায় প্রাণ গেছে 8 জনের। বিদেশি শিক্ষার্থীদের জন্য ফের দুঃসংবাদ দিল ট্রাম্প প্রশাসন। শিক্ষার্থীদের ভিসা অ্যাপয়েন্টমেন্টের সময়সূচি স্থগিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। এতে সময় এবং আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে বিশ্বের বহু শিক্ষার্থীকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নিয়ে শিক্ষা খাতেও একের পর এক নির্বাহী আদেশ জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর আরেকটি নির্দেশনা দিয়েছে তার প্রশাসন, দেশটির শিক্ষা ব্যবস্থায় যার ফল হতে পারে ভয়াবহ। ট্রাম্পের নির্দেশনায় বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে শিক্ষার্থীদের ভিসার সাক্ষাৎকারের শিডিউল স্থগিত রাখতে বলা হয়েছে। ভিসা আবেদনকারীদের সামাজিক মাধ্যম কঠোরভাবে যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে। এতে দেখা হবে শিক্ষার্থীদের ইসরায়েল বিরোধী কোনো পোস্ট আছে কিনা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই ভিসা সাক্ষাৎকার। আচমকা এমন সিদ্ধান্তে হতাশ আর বিক্ষুব্ধ আন্তর্জাতিক শিক্ষার্থীরা। এর আগে ফিলিস্তিনিদের সাথে সংহতি জানিয়ে বিক্ষোভে অংশ নেয় বিদেশি শিক্ষার্থীদের ওপর চাপ প্রয়োগ করে ট্রাম্প প্রশাসন।
বাতিল করা হয় কয়েক হাজার শিক্ষার্থীর ভিসা। বাধ্যতামূলক পর্যবেক্ষণ শুরু হয় তাদের সামাজিক মাধ্যম। ইসরায়েল বিরোধী বিক্ষোভ দমাতে সবচেয়ে বেশি চাপে আছে বিশ্বখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের অবশিষ্ট সব সরকারি চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় হোয়াইট হাউস। চুক্তিগুলো পর্যালোচনা করে সেগুলো বাতিল বা পুনর্বণ্টনের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়। এসব চুক্তির মূল্য আনুমানিক $10 কোটি। ডোনাল্ড ট্রাম্প বিশ্ববিদ্যালয়গুলোর বাকস্বাধীনতার বিপক্ষে। শিক্ষার্থীদের মুক্ত চিন্তা চেতনার বিষয়টি তিনি মেনে নিতে পারেন না। তাই বিশ্ববিদ্যালয়গুলোর উপর চাপ প্রয়োগ করে ট্রাম্প বাকস্বাধীনতা কেড়ে নিতে চাইছেন। গেল সপ্তাহে হার্ভার্ডে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তি করার অনুমতি প্রত্যাহারের পদক্ষেপ নেয় সরকার। অবশ্য পরে বিষয়টি আদালতে গড়ালে স্থগিত করা হয় প্রশাসনিক আদেশ। ট্রাম্পের এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করছে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো। হার্ভার্ড সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থী ও শিক্ষকরা। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। ফ্রান্সে স্বেচ্ছা মৃত্যুর অধিকার বিষয়ক একটি বিল অনুমোদন দিয়েছে দেশটির আইনসভার নিম্নকক্ষ জাতীয় পরিষদ। দেশটিতে সংশ্লিষ্ট আইন পাশের দীর্ঘ প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে এই পদক্ষেপকে। মঙ্গলবার জাতীয় পরিষদে এক ভোটাভুটিতে 305 জন আইন প্রণেতা বিলটির পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন 199 জন। নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একজন রোগী নিজে বা চিকিৎসা সহায়তাকারীর মাধ্যমে তার জীবনের অবসান ঘটানোর অনুমতি পাবেন এমন প্রস্তাব রাখা হয়েছে বিলটিতে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সমর্থন দিয়েছেন বিলটিতে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে বিলটিতে অনুমোদন দেওয়ার প্রশংসা করে একে ভ্রাতৃত্বের চেতনার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেন ম্যাক্রো। যদিও রক্ষণশীল কয়েকটি গোষ্ঠী বিলটি নিয়ে আপত্তি তুলেছে। ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে নিচ্ছে আরও একটা বিরতির সাথে থাকুন। স্বাগত আরও একবার, দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডে। ইউক্রেন যুদ্ধের মধ্যেই বাল্টিক সাগরে বড় ধরনের নৌ মহড়া শুরু করেছে রাশিয়া। এ তথ্য নিশ্চিত করেছে বিভিন্ন রুশ গণমাধ্যম। বুধবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় অন্তত 20টি যুদ্ধজাহাজ ও 3000 সেনা অংশ নেয় এ মহড়ায়। সাথে ছিল বোমারু বিমান, ফাইটার জেট ও হেলিকপ্টার সহ 25টি আকাশযান, যার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ কর্তৃপক্ষ জানায় ড্রোন সহ শত্রুপক্ষের হামলা মোকাবেলায় নিজেদের সক্ষমতা যাচাইয়ে এই মহড়ার আয়োজন করেছে রুশ সেনারা। স্বাস্থ্যসেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে বড় আকারের বিনিয়োগ করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। চিকিৎসা সেবা দেওয়ার পাশাপাশি আয়ের পথও সৃষ্টি করছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিষ্ঠানগুলো। স্বাস্থ্যসেবায় বৃদ্ধি পাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার। বড় সব ওষুধ নির্মাতা প্রতিষ্ঠানের সাথে অংশীদারিতে যাচ্ছে এনভিডিয়া, মাইক্রোসফটের মতো প্রতিষ্ঠানগুলো। বাড়াচ্ছে বিনিয়োগও। সার্জিক্যাল রোবোটিক্স থেকে শুরু করে ওষুধ আবিষ্কার, গত 2 বছরে স্বাস্থ্যসেবার বিভিন্ন স্টার্টআপে $4.5 বিলিয়ন বিনিয়োগ করেছে এনভিডিয়া। অ্যামাজন ওয়ান মেডিকেল চ্যাটবট আর অ্যামাজন ফার্মেসিতে জেনারেটিভ এআই এর ব্যবহার বেড়েছে। 2024-এ অ্যামাজন কৃত্রিম বুদ্ধিমত্তায় $100 বিলিয়ন বেশি বিনিয়োগ করে, যেখানে সিংহভাগ খরচ হয় স্বাস্থ্য খাতে। 2020 সালে মাইক্রোসফট ক্লাউড ফর হেলথ কেয়ার চালু করে। মেডিকেল রেকর্ডিংয়ের বাজারে আধিপত্য বিস্তারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা নুয়ান্সকে 2022 সালে কিনে নেয় টেক জায়ান্ট মাইক্রোসফট। বর্তমানে বায়োফার্মা গবেষণা এবং মেডিকেল ইমেজিংকে আরও উন্নত করতে এনভিডিয়ার সাথে যৌথভাবে কাজ করছে প্রতিষ্ঠানটি। নুসরাত মৌমি, চ্যানেল 24।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসুর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাপানের টোকিওর ইম্পেরিয়াল হোটেলে হয় বৈঠকে আগামী বছরের জুনের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচনের কথা পুনর্ব্যক্ত করেন ডক্টর ইউনূস। এ সময় মসৃণ গণতান্ত্রিক উত্তরণে সাধারণ নির্বাচনের উপর জোর দেন তারো আসো। এর আগে 4 দিনের সরকারি সফরে জাপান পৌঁছান প্রধান উপদেষ্টা। রাত 2:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে ডক্টর ইউনূসকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইট। প্রধান উপদেষ্টার এই সফরে 7টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করবে ঢাকা টোকিও। নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এছাড়া দ্বিপক্ষীয় বৈঠক করবেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে। ইলেকশনের বিষয়ে আলাপ হয়। প্রফেসর ইউনূস জানিয়েছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। উনি বলেছেন যে তার গভর্নমেন্ট অলরেডি বিভিন্ন এরিয়াতে সিরিজ আকারে রিফর্ম করছেন এবং রিফর্মের অলরেডি আমরা কিছু ফল পাচ্ছি। দর্শক, এই ছিল আজকের ইসলামী ব্যাংক পিএলসি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। সবাইকে ধন্যবাদ।